This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, এই পৃথিবীতে একটা জিনিস তো আপনাকে বাঁচিয়ে রাখে, গতি। এবার মুশকিল হচ্ছে এক একটা জায়গায় গতি এক এক রকম, মানে ধরুন পৃথিবীর বিভিন্ন রকম গতি আছে, আহ্নিক গতি যেরকম। এবার রাজনীতির তারও একটা গতি আছে। মানে আমরা এতদিন কি জানতাম জানেন তো, যে ইতিহাসের যে গতিটা সেটাকে বলে স্পাইরাল একটা গতি, ঘুরে আসে কিন্তু একটু এগিয়ে যায়, কিন্তু প্রায় কাছাকাছি সেই জায়গাতেই পৌঁছয়। রাজনীতিও মনে হচ্ছে তার একটা গতি আছে, ওই স্পাইরাল গতি। রাজনীতিও মাঝে মধ্যে একেবারে প্রায় একই বিন্দুতে পৌঁছে দেয়, হয়তো সময়টা বদলে যায়, হয়তো একটু এগিয়ে যায়, কিন্তু বিন্দুটা, অক্ষটা এক থাকে। আর তখন কি মনে হয় জানেন? তখন মনে হয় পলিটিক্স ইজ আ গ্রেট লেভেলার। রাজনীতি সব সমান করে দেয়, একদম নির্মোহভাবে, একদম সাম্যবাদে বিশ্বাস করে সব কিছুকে এক রকমভাবে দেখতে চায়। কেন বলছি? আজ থেকে 5 মাস আগের ঘটনাটা মনে করুন। সন্দেশখালীর প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দার, তার কথা, তার অভিযোগ কানে বাজছে তো। সন্দেশখালীর শান্তিভঙ্গের অভিযোগে যাকে 11ই ফেব্রুয়ারি গ্রেফতার করেছিল পুলিশ, 27শে ফেব্রুয়ারি তিনি জামিন পেয়েছিলেন। আর জামিন পেয়েই নিরাপদ সর্দার অভিযোগ করেছিলেন, বিধায়ক থাকাকালীন বিধানসভায় তিনি বেশ কয়েকবার সন্দেশখালী নিয়ে সরব হয়েছিলেন, সরব হতে চেয়েও ছিলেন, কিন্তু তাকে কথা বলতে দেওয়া হয়নি। তার মাইক বন্ধ করে দেওয়া হয়েছিল, তার মাইক সরিয়ে নেওয়া হয়েছিল। সন্দেশখালী থেকে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার উপরে দাঁড়িয়ে আমাকে বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল কলকাতার বাড়ি থেকে। আমি অ্যাসেম্বলি থেকে 2013 সাল থেকে বলে আসছিলাম, সন্দেশখালীর জমি লুট হচ্ছে, সন্দেশখালীর মায়েদের ইজ্জত কেড়ে নেওয়া হচ্ছে, গরিব মানুষের জমি চলে যাচ্ছে, ভোটাধিকার কেড়ে নিচ্ছে, অধিকার নেই। বারে বারে বিধানসভাতে তুলেছি আমি, কিন্তু তখন এই তৃণমূল সরকার কর্ণপাত করেনি। এমনকি আমাকে কথা বলতে দেওয়া হয়নি, মাইক কেড়ে নেওয়া হয়েছে। যখন আমি বলতে গেছিলাম তখন মাইক কেড়ে নেওয়া হয়েছে। সেদিনও ছিল 27শে, আজও একটা 27শে। সেদিন ফেব্রুয়ারি ছিল, আজ জুলাই। এইটুকুনি শুধু তফাৎ। ওই বললাম না, স্পাইরাল গতি, ঘুরে সেই 27তে এসছে এবং একই ধরনের একই বিন্দুতে একটু এগিয়ে। শুধু দেখুন, এই 27এর বাতাসে কি এমন কিছু আছে যাতে এই মাইক কেড়ে নেওয়া, মাইক বন্ধ, সোজা বাংলায় কথা বলতে না দেওয়ার অভিযোগ ওঠে। নিরাপদ সর্দার জেল থেকে বেরিয়ে বলেছিলেন তার মাইক কেড়ে নেওয়া হয়েছে, আর মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের বৈঠক থেকে আজ মাঝপথেই বেরিয়ে এসে বললেন তার মাইক বন্ধ করে দেওয়া হয়েছে। এবং দুজনেই কি বললেন? তাদের বলতে দেওয়া হয়নি। নিরাপদের মাইক যখন কেড়ে নেওয়া হয়েছিল বা বন্ধ হয়েছিল তখন তিনি বিধায়ক ছিলেন, এখন প্রাক্তন বিধায়ক। সেদিন বামেরা বিরোধী ছিল, এখন শূন্য। মমতা বন্দ্যোপাধ্যায় তখন মুখ্যমন্ত্রী ছিলেন, এখনও মুখ্যমন্ত্রী আছেন। সেই সঙ্গে এই মুহূর্তে জাতীয় স্তরের অত্যন্ত শক্তিশালী নেত্রী। ইন্ডিয়া ঐক্য তখন ছিল না, এখন ইন্ডিয়া ঐক্য রয়েছে, এবং ইন্ডিয়া ঐক্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস 3য় বৃহত্তম দল, লোকসভার 4র্থ বৃহত্তম দল। কিন্তু কি আশ্চর্য না, একটা অভিযোগ রাজনীতির চোখে কিভাবে ওই নিরাপদ সর্দার আর মমতা বন্দ্যোপাধ্যায় দুজনকে একটা ব্র্যাকেটের মধ্যে এনে দাঁড় করিয়ে দিল। দেখুন, নিরাপদ সর্দারের অভিযোগ আর মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ নিশ্চিতভাবেই সমান নয়। ধারে ভারে প্রভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের 100 মাইলের মধ্যে এই মুহূর্তে আসতে পারে না নিরাপদ সর্দার। কিন্তু ফের বলছি, এটাই হচ্ছে ওই রাজনীতি ইজ এ গ্রেট লেভেলার। একদম কখন যে সবাইকে একই বৃত্তের মধ্যে ঢুকিয়ে দেয়, একই ব্র্যাকেটের মধ্যে ঢুকিয়ে দেয়। ওই একটা অভিযোগ, এক ধরনের অভিযোগ,
কথা বলতে না দেওয়ার অভিযোগ, মাইক কেড়ে নেওয়া বা মাইক বন্ধের অভিযোগ। নিরাপদ সর্দার করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় করলেন। আচ্ছা, মাইক বন্ধের এই অভিযোগটা কি তাহলে রাজনীতিতে একটা কমন সিনড্রোম, যুগে যুগে চলে? সত্যি কথা বলতে কি আজকের দিনে দাঁড়িয়ে আমরা কি সেটাই বলবো, সেই ট্র্যাডিশন সমানে চলিতেছে? আমি যেটা বলেছি সেটা হচ্ছে আমি দেশের স্বার্থে এবং বাংলার স্বার্থে, রাজ্যগুলোর স্বার্থে আজকে এসেছি, একা অপোজিশনের কেউ আসেনি। কিন্তু আপনাদের পরিষ্কারভাবে বলছি, আপনারা বাজেটে আমাদের বঞ্চনা করেছেন, আপনারা বাংলার সমস্ত উন্নয়নের প্রজেক্ট বন্ধ করে দিয়েছেন, আপনারা বিরোধী দলের কোনো রাজ্যকে কোনো সুযোগ দেন না, এবং আপনারা আমাদের 3 বছর ধরে 100 দিনের কাজ বন্ধ, প্রধানমন্ত্রী আবাস যোজনা বন্ধ, রুরাল রোড যোজনা বন্ধ, সমস্ত কিছু বন্ধ করে রেখেছেন, এমনকি ফুড সাবসিডি পর্যন্ত দেননি। আমরা 1,71,000 কোটি টাকা পাই লাস্ট ইয়ার পর্যন্ত, এই বাজেটেও কিছু নেই, শুধু জিরো। এইটুকু বলার সাথে সাথে আমার মাইকটা স্টপ করে দিয়েছে। আমি বললাম, why you discriminate, why you stop me? I am only attending, you should be happy for that. Instead of that, you are giving more scope to your party, your government, and you only me on behalf of opposition, only I am there, and you stop my mic. আপনি আমার মাইক বন্ধ করে দিচ্ছেন। আপনাদের এই বঞ্চনা আমি মানি না, তাই মনে রাখবেন আমি চললাম। ওই দক্ষিণে খোলা জানালার হাওয়া, গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসা। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। ভারতের বর্তমান শাসক দল বিজেপির বয়স কত জানেন? 44 বছর। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সংসদীয় রাজনৈতিক জীবনের বয়স কত? 40 বছর। ঠিকই, 40 বছর আগে 1984 সালে তিনি প্রথম সাংসদ হয়েছিলেন। ভাবুন, এরকম উচ্চতার একজন রাজনীতিক বলছেন তাকে বলতে দেওয়া হয়নি। জাতীয় রাজনীতিতে কিন্তু একদম তোলপাড় ফেলে দেওয়ার মতো অভিযোগ এটা। এই নীতি আয়োগের এই বৈঠকে কি আলোচনা হলো, কি কি দেওয়া হলো না দেওয়া হলো, বাজেটে বৈষম্য হয়েছিল কিনা সেটা নিয়ে কে বললেন, কি বললেন, এমনকি ইন্ডিয়া ঐক্য বয়কট করে কতটা মাইলেজ পেল, কিচ্ছু না, কোনো কিচ্ছু খবরে নেই। দেখুন আপনি, সমস্ত কিছু বৈঠকের যাবতীয় কিছু যা যা হতে পারে সব কিছুকে ছাপিয়ে গেল একটাই খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বেরিয়ে আসার খবর। এবং তারপর এই অভিযোগটা, মাইক বন্ধ করে দেওয়া হচ্ছে, তার মুখ বন্ধ করে দেওয়া হয়েছে। আগে হলে না সেই গণসঙ্গীতটা বাজতো, জানেন তো, ওরা আমাদের মুখ খুলতে দেয় না, এরকম গণসঙ্গীত বাজতো। দেখুন, তখন গান গাইতে দেওয়ার কথা হতো, এখন নীতি আয়োগের বৈঠকে কথা বলা, বিষয়টা তো একই। ও মানে ভাবটা যদি ধরেন, ভাবে কিন্তু একদম পারফেক্ট আছে, এই দুটো জায়গার মধ্যে কোনো ফারাক দেখছি না। এবার লক্ষণীয় বিষয় যেটা, এটা যে হতে পারে তার ইঙ্গিত তো কালকেই দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন তাকে ভয়েস রেকর্ড করতে দিলে করবেন, না হলে প্রতিবাদ জানিয়ে বেরিয়ে চলে আসবেন। আমি আগে যেহেতু সিদ্ধান্তটা নিয়েছিলাম যে যাব বলে জানিয়েছিলাম, চেষ্টা করব আমার স্টেটের হয়ে কথা বলা, টু রেকর্ড আওয়ার ভয়েস। আমি জাস্ট যাচ্ছি, কিছুক্ষণ থাকবো, ভয়েস রেকর্ড করতে দিলে রেকর্ড করব, না হলে প্রতিবাদ করব, করে বেরিয়ে আসবো। যা যা বলেছিলেন তাই তাই করলেন, কিচ্ছু বাদ রইল না। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ভয়েস রেকর্ড করতে দিলে করবেন, আর করতে না দিলে প্রতিবাদ করে বেরিয়ে আসবেন। এবার মমতা বন্দ্যোপাধ্যায় ভয়েস কিন্তু রেকর্ড করেছেন, তাকে যে খানিকক্ষণ বলতে দেওয়া হয়েছে তিনি নিজেই বলেছেন, এবং তাতে যা যা বলার কিছুই তো বাকি রাখেননি। বাংলার বঞ্চনা, অন্যান্যদের বঞ্চনা, বাংলার প্রাপ্য, মোটামুটি যেগুলো তার মেন এজেন্ডা ছিল, বলার এজেন্ডা আর কি, সেগুলো সব ফুলফিল করে নিয়েছেন কিন্তু ওই 5 মিনিটের মধ্যেই। এই গুরু বলে একটা সিনেমা ছিল, জানেন তো, হ্যাঁ, যাকে নিয়ে সিনেমা ছিল তিনি আবার, যাই হোক, তো সেই গুরু সিনেমায় অভিষেক বচ্চন, তাকে 5 মিনিট সময় দেওয়া হয়েছিল বক্তব্য রাখতে, তিনি কয়েক সেকেন্ড আগে শেষ করেন বক্তব্যটা এবং বলেছিলেন আমাকে 5 মিনিট বক্তব্য রাখার সময় দেওয়া হয়েছিল, আমি 4 মিনিট
ওই কত 50 সেকেন্ড না কত বক্তব্য শেষ করেছি, মানে 10 সেকেন্ড প্রফিট। মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য প্রফিটের কথা বলেননি, কিন্তু তিনি 5 মিনিট বলেছেন এবং তার মধ্যে যা যা বলার সব বলে নিয়েছেন। এই দিক থেকে তার প্রফিট, বাইরে বেরিয়ে অনেক কিছু বলেছেন, তাহলে আরও বেশি প্রফিট, ডবল প্রফিট। দেখুন, বাজেটে বৈষম্যের অভিযোগ, সেটার একদম ডিটেল জিনিস যে তিনি ভেতরে বলেছেন সেটা তো বেরিয়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। 1,71,000 কোটি টাকা কেন্দ্রীয় বরাদ্দ বকেয়ার অভিযোগ তুলেছেন, প্ল্যানিং কমিশন ফিরিয়ে আনার প্রস্তাব দিয়েছেন, 100 দিনের কাজের টাকা আটকে রাখা নিয়ে প্রতিবাদ জানিয়েছেন। মানে এজেন্ডা কিন্তু ফুলফিলড। তারপর বয়কট করেছেন এবং বাইরে এসে ফের সেই অভিযোগগুলো করেছেন, সঙ্গে জুড়ে দিয়েছেন ভেতরে তাকে বঞ্চনা করা হয়েছে। অর্থাৎ ভেতরে বলেছেন, বাইরেও বলেছেন। ভেতরে বলার সুযোগ তিনি করেছেন, সুযোগ নিয়েছেন, বাইরে বেরিয়ে এসে বলার সুযোগটা তৈরি করে নিয়েছেন। ভালো প্লেয়াররা কিন্তু এরকম হয়, জানেন তো, মানে ফুটবলে বলে ভালো স্ট্রাইকার যারা, তারা সবসময় ওয়েট করে বসে থাকে না যে কখন কেউ তাকে বল দেবে তারপর সে গোল করবে। সে নিজেই গোল করার মতো জায়গায় চলে যায় বা গোল করার বলটা তৈরি করে নেয়। মমতা বন্দ্যোপাধ্যায় যে একদম ওয়ার্ল্ড ক্লাস স্ট্রাইকার এই সমস্ত ক্ষেত্রে, এই রাজনীতির বক্সের বাইরে তার মতো বিপজ্জনক স্ট্রাইকার যে আর কেউ নেই এই মুহূর্তে, সেটা কিন্তু তিনি প্রমাণ করে দিচ্ছেন, প্রত্যেক পদে প্রমাণ করে দিচ্ছেন। যা বলার বলছেন, যেটা বলার দরকার তার বাইরে সেটা বলার জায়গা তৈরি করে নিচ্ছেন। দেখুন, রাজনীতিতে যদি টাইম ম্যানেজমেন্ট বলে কিছু থাকে না, তাহলে সেটা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে শেখা দরকার। জানেন তো, মুখ্যমন্ত্রী যে ওয়ার্কআউট করতে পারেন সেই ধারণা কিন্তু তার মনে আগের থেকেই ছিল, নিজেই কিন্তু ইঙ্গিত দিয়েছিলেন। এবং যদি আজ কোনোভাবে তাকে দীর্ঘ সময় বলতে দেওয়া হতো, তাহলে বোধহয় তার দলের নেতানেত্রীরাই বেকায়দায় পড়ে যেতেন। কারণ তারাও মোটামুটি যা দেখলাম মেন্টালি প্রিপারেশন নিয়ে বসছিলেন যে এটাই হবে এবং তারপর তারা এটাই বলবেন। আসলে চেনা সিলেবাস থাকলে, প্রশ্নপত্র যদি আগের থেকে হাতে থাকে বা সাজেশন যদি মিলে যায়, এটা বলাটা ভালো আর কি, তাহলে অনেক সুবিধা হয়। জানেন তো, উত্তর তো মুখস্থ, প্রশ্নটা অজানা হলে তখন বোঝা যায় কে কত পড়াশুনো করেছে, কিন্তু উত্তরটা যদি জানা হয়, সাজেশন যদি মিলে যায় চেনা সিলেবাসে, সকলেই ফুল মার্কস। এটা কিন্তু একটা অসুবিধা হলো, ভালো ছাত্রছাত্রী যারা, তারা কিন্তু কঠিন প্রশ্নপত্রে নিজেদের প্রতিভা দেখানোর সুযোগ থেকে বঞ্চিত হলেন, জানেন তো। কিন্তু কঠিন পরীক্ষাই তো আসলে পরীক্ষকের নজরে পড়ার বা নজর কেড়ে নেওয়ার আসল সুযোগ। অবশ্য এই ক্ষেত্রে পরীক্ষক নিজেই যখন এই মুহূর্তে যাবতীয় দেশ জুড়ে যাবতীয় টেলিভিশন মিডিয়া স্ক্রিন জুড়ে রয়েছেন, সুতরাং আর কারোর কোথাও কিছু থাকার দরকার নেই। কিন্তু লক্ষণীয় বিষয়টা অন্য। আমি একটা জিনিস জাস্ট ভাবছিলাম, ইঙ্গিত ছিল, মানসিক প্রস্তুতি ছিল, কি করবেন সেটাও আগে ভাগে জানা ছিল। এটা কি একটু কোথাও এটা প্রশ্ন লিক করে দিয়ে লোকজনকে এটাকে মনে করিয়ে দেওয়া যে এইটা তাহলে কালকে নিশ্চয়ই, যখন লিক হয়ে গেছে কালকে নিশ্চয়ই এটা আসবে না, তারা তখন অন্যরকম ওইটা বাদ দিয়ে বাকি জিনিসগুলো পড়বেন। পেনাল্টি মারার মতো ডান দিকে মারছি করবেন, সবাই ভাববেন ও দেখাচ্ছে যখন ডান দিকে মারছে, ওদিকে মারবে না, উল্টো দিকে মারবে, কিন্তু মারলেন ডান দিকেই, ডান দিক দেখিয়ে ডান দিকেই মারা। এটাই কিন্তু বড় প্লেয়ারের লক্ষণ। দিদি তো এটা গতকালই এটা আশঙ্কা অনুভব করেছিলেন। দিদি এবং বাংলা, এটা এখন সারা ভারতবর্ষে একটা সমার্থক শব্দ, অভিন্ন শব্দ। ফলে বাংলাকে বলতে দেওয়া হবে না, ন্যাচারালি দিদিকে বলতে দেওয়া হবে না, দিদির সময় কমিয়ে দেওয়া হবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি গেছেন, সৌজন্য দেখিয়েছে। বোধহয় পরপর নির্বাচনের পরাজয়ের যে গ্লানি এবং অবসাদ, সেটা তাদের গ্রাস করে আছে। বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের অনেকক্ষণ বলতে দেওয়া সত্ত্বেও মাননীয় মমতা ব্যানার্জি মাত্র 5 মিনিট বলার পরে অন্যায়ভাবে তার বাইক বন্ধ করে দিয়ে তাকে অপমান করা হয়।
এই অপমানের আমরা তীব্র প্রতিবাদ করছি। সেই কারণে আমাদের মুখ্যমন্ত্রী জানিয়েছেন আর কোনোদিনই নীতি আয়োগে তিনি যাবেন না। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলতে দেবে না কথা। যখন সংবিধান তৈরি হয়, যখন এই ধরনের সংস্থাগুলো তৈরি হয়, তখন এর কিসের কারণে তৈরি হয়? পক্ষে বিপক্ষে থাকবেই তো, মতামত থাকবেই তো। ওই দক্ষিণে খোলা জানালার হাওয়া, গাঙ্গুলি গ্রুপ, আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসা। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। দেখুন, পরশুদিন যখন মমতা বন্দ্যোপাধ্যায় যাননি, তখন আলোচনা কি হচ্ছিল? কেন গেলেন না, বা এখন এই যে দোলাচলের মধ্যে রয়েছেন, যেতে পারি কিন্তু কেন যাব, এই দোলাচলটা কেন, কোন হিসেব করছেন তিনি? হিসেব তো একটা কিছু হচ্ছে না, হলে এরকমভাবে শেষ মুহূর্তে যাবেন বলেও যাওয়াটা থামালেন কেন? এবার কালকে যখন গেলেন, তখন থেকেই এই আলোচনাটা, এই অঙ্ক কষাটা শুরু হয়েছে যে গেলেন যখন, বলবেন যখন, মিটিংয়ে যদি যোগ দেন তাহলে কি বলবেন? এবং তার এই যে শেষ মুহূর্তে যখন তাদের ওই ইন্ডিয়া ঐক্য জোটের অন্য মুখ্যমন্ত্রীরা একজন বাদ দিয়ে বাকি সবারই যাওয়াটা তখন মানে বন্ধ হয়ে গেছে, সবাই বলে দিয়েছেন যাচ্ছেন না, একমাত্র হেমন্ত সোরেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, যিনি অবশ্য শেষ মুহূর্তে আসেননি, যাই হোক, কিন্তু তাকে বাদ দিয়ে বাকি সবাই যখন যাবেন না বলে দিয়েছেন, মোটামুটি এটাই স্থির, যাচ্ছে না, যোগ দেওয়া হচ্ছে না, বিরোধীরা দিচ্ছেন না, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কেন যোগ দিচ্ছেন, কোন উদ্দেশ্যে দিচ্ছেন? এটা কিন্তু সব থেকে বড় আলোচ্য বিষয় ছিল। জানেন তো, যে কোথাও তো একটা অঙ্ক আছে। নিজে একইভাবে ইন্ডিয়া ঐক্যের মধ্যে থেকেও তার বিরুদ্ধ স্রোতে হাঁটছেন তিনি, তাহলে কি তিনি চাইছেন যে ইন্ডিয়া ঐক্যর মধ্যে থেকেও আসলে কোথাও গিয়ে উল্টো দিকে বার্তা দিতে, অথবা ইন্ডিয়া ঐক্যকে একটু চাপে ফেলে দিতে, অথবা কোথাও গিয়ে নিজের জায়গাটা এই ফাঁকে দরাদরি একা গিয়ে সেরে নেবেন, এরকম কিছু রাজনৈতিক অঙ্কটা কি আছে? তো কিছু না হলে তো এরকম তিনি করতেন না। আজকে মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত দুধে রাজনীতিক, তো তিনি নিজের এজেন্ডাটা ঠিক করে নিয়েছিলেন, অঙ্কগুলো সব কটা ঠিকভাবে কষে নিয়েছিলেন। দেখুন, এই যে যা হয়েছে, যা বলেছেন, এর মধ্যে কিন্তু কোনোটা অপ্রত্যাশিত নেই। তিনি জানতেন এটা হবে, এবং যেহেতু না হলেও তিনি হওয়ার মতো পরিস্থিতিতে যে পড়বেন কোনো না কোনোভাবে, সেটা তিনি জানতেন, তার জন্য তার মানসিক প্রস্তুতি ছিল, এবং সেটা জেনেই যখন তিনি মানসিক প্রস্তুতি নিয়েছেন, তাহলে সেটা ধরেই তার অঙ্ক ফুলফিল করার অঙ্কটাও ছিল। অঙ্ক তো ফুলফিল হয়েছে, বা অঙ্ক মিলে গেছে। প্রথম কথা, তিনি ওখানে গিয়ে ঘোষণা করলেন কি বেরিয়ে, আমি বিরোধীদের প্রতিনিধি হয়ে এসেছিলাম, আমি একমাত্র বিরোধীদের প্রতিনিধি এখানে, আমাকে বলতে দেওয়া উচিত ছিল। সুতরাং তিনি বিরোধীদের মূল, তিনি বিরোধীদের মুখ, এটা বিজেপির সামনে তিনি গিয়ে, সরকারের সামনে গিয়ে তিনি কোথাও গিয়ে প্রতিষ্ঠা করে দিয়ে এলেন, নিজে প্রতিষ্ঠা করলেন। এই বার্তাটা মমতা বন্দ্যোপাধ্যায় বাকি সবার দিকে ছুড়ে দিলেন। 1 নম্বর, তিনি নিজের রাজ্যের দাবি দেওয়ার জায়গাগুলো সমস্তটা যথাযথভাবে যথাযথ জায়গায় তুলে দিয়ে এলেন, তার মধ্যে রাজ্যের বঞ্চনার অভিযোগটা রয়েছে। এবার যদি এরপরে ভবিষ্যতে কোনো সময় কেউ বলে যে খালি উনি তো বিরোধিতাই করেন, যেটা বিজেপি বলে, আপনারা খেয়াল করে দেখুন, উনি তো সারাক্ষণ খালি বিরোধিতা করছেন, এক্ষেত্রে কিন্তু বলার উপায় থাকবে না। তিনি রাজ্যের স্বার্থে ঐক্যের মধ্যে থেকেও আলাদা করে গিয়ে রাজ্যের বক্তব্য তুলে ধরেছেন, রাজ্যের জন্য তিনি সব কিছু করতে পারেন, এটা রাজ্যের মানুষকে বার্তা দেওয়া। এবং তিনি বিজেপিকেও চাপে ফেলে দিলেন, তিনি গেছেন উল্টো পথে হেঁটে, নিজের বক্তব্য জানিয়েছেন, হাত বাড়িয়েছেন। তারপরে যদি পাওনা না আসে, এরপর বিজেপিকে তুলোধনা করতে তিনি ছাড়বেন নাকি? এবং তারপর বেরিয়ে সেই মাইক বন্ধ, তাকে বলতে দেওয়া হয়নি, একমাত্র বিরোধী হিসেবে তিনি ছিলেন, তাকে বঞ্চনা করা হয়েছে। সুতরাং তার সেই বিরোধী জার্সি তিনি আবার পরে নিয়েছেন, সেই বিরোধী গাউনে একমাত্র বিরোধী তিনি। এবং যখন তিনি বিরোধী এবং তিনি বঞ্চনার শিকার বিরোধী হিসেবে, এটাকে তো ওই বিরোধী ঐক্যের কেউ
কোথাও গিয়ে হালকাভাবে নিতে পারবে না বা এটাতে তার বিরোধিতা করতে পারবে না। এখন কেউ বলতে পারবে না এরকম বিরোধিতা তিনি যখন করছেন যে উনি গেলেন কেন, এটা বলার জায়গাতেই কেউ থাকবে না। এখন কিন্তু সবাইকে ইন্ডিয়া ঐক্যের যারা আছেন তাদের মমতা বন্দ্যোপাধ্যায়কে কিভাবে হেনস্থা করা হলো সেই বক্তব্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই দাঁড়াতে হবে। অর্থাৎ নিজের জায়গাটা প্রত্যেকটা এমনভাবে তিনি প্লেস করলেন, সবারই একটা বাধ্যবাধকতার জায়গা হয়ে দাঁড়াচ্ছে, সেটা বিজেপির জন্য, সেটা ইন্ডিয়া ঐক্যের জন্য। কি সুন্দর অঙ্ক ছিল, আমি শুনছিলাম ওনার বক্তব্যটা। একমাত্র সবাই, এটাও তিনি বলেছেন, এটা নিজেই বলে দিয়েছেন যে 5-7 মিনিট করে সবাইকে 5 থেকে 7 মিনিটের জন্য বলতে দেওয়া হবে, এটা তিনি জানতেন, তাকে আগে বলে দেওয়া হয়েছিল। তিনি শেষে ছিলেন, তাকে সামনে গিয়ে আনা হয়েছে, সেটা আমরা পরে শুনেছি। সে যাই হোক, কিন্তু 5 থেকে 7 মিনিট যে বক্তব্য রাখার সময়, তার মধ্যে মাত্র 5 মিনিট তাকে বলতে দেওয়া হচ্ছে, অর্থাৎ 2 মিনিটটা হচ্ছে মেন গ্রিভান্সের জায়গা। অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে যেটা জুড়ে দিয়েছেন, সমস্ত বিরোধী মুখ্যমন্ত্রীদের মধ্যে একমাত্র তিনি ছিলেন, সুতরাং তাকে আধ ঘন্টা বলতে দেওয়া উচিত ছিল। মানে যতজনের জন্য 5 মিনিট করেছিল বিরোধীদের মধ্যে বরাদ্দ আর কি, একমাত্র বিরোধী, তাই সবটা জুড়ে দেওয়া উচিত ছিল। এই রকম একটা চাপ তিনি তৈরি করে রাখলেন। দেখুন, উনি যখন ঠিক করেই রেখেছিলেন যে ওনাকে নিজের বক্তব্য তুলে ধরতে হবে এবং যদি তাকে কোথাও আটকানো হয় কি করবেন, তখন এই পরিস্থিতি যে এরকম দিকে যাবে এটা অপোনেন্ট কিন্তু বুঝতে ভুল করেছে। ইন্ডিয়া জোটের মধ্যেও তাকে নিয়ে এই মুহূর্তে কিন্তু এটাই সবথেকে বড় বার্তা চলে গেল। এই মুহূর্তে তিনি হচ্ছেন সবথেকে বড় একমাত্র আনপ্রেডিক্টেবল নেত্রী। একে কোনো সময় চেনা ছকে হিসেব করা যাবে না। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মাইক বন্ধ করে দেওয়া মানে বিজেপির বিরুদ্ধে আবার স্বৈরাচারের অভিযোগ উঠবেই, কারণ একমাত্র বিরোধী। জেনে শুনেই ভুল কি করলো বিজেপি? কিন্তু কেন্দ্রীয় সরকার তো ভুলের কথা মানছে না। প্রেস ইনফরমেশন ব্যুরোর তরফে সোশ্যাল মিডিয়া ফ্যাক্ট চেক বলে একটা পোস্ট করা হয় এবং তাতে দাবি করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় যে মাইক বন্ধের অভিযোগ করছেন তা বিভ্রান্তিকর। ইংরেজিতে লেখা হচ্ছে মিসলিডিং শব্দটা, এবার সেটাকে বাংলায় বিভ্রান্তিকর বলা যেতে পারে। এবার দেখুন, পশ্চিমবঙ্গকে ইংরেজিতে ওয়েস্ট বেঙ্গল বলে, যা ডাব্লিউ দিয়ে শুরু হয়। আলফাবেটিক্যালি মমতা বন্দ্যোপাধ্যায়ের সবার শেষে বলার সুযোগ পাওয়ার কথা। কেন্দ্রীয় সরকার সূত্রে খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের তারা আছে এটা জানার পর তাকে 7 নম্বরে বলার সুযোগ দেওয়া হয়। তাকে বলতে বাধা দেওয়া হয়নি বলে পিআইবির তরফে দাবি করা হয়েছে। পিআইবি সোশ্যাল মিডিয়ায় যে পোস্ট করেছে তাতে বলা হচ্ছে সময় পেরোনোর পরেও অ্যালার্মও বাজানো হয়নি, শুধুমাত্র ঘড়িটা যেটা ছিল তাতে টাইমার দেওয়া ছিল, ওই 5 মিনিটের টাইমার, সেটাতে দেখা গেছিল যে সময় পেরিয়ে গেছে। অর্থাৎ কোথাও গিয়ে তারা উল্টে সৌজন্যের দাবি করছে, সেটা এখন কেউ শুনবে? কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত, তিনি এই রাজ্যে রয়েছেন এই মুহূর্তে, তার দাবি মমতা বন্দ্যোপাধ্যায় সময় শেষের পর একদম স্বাভাবিকভাবে নাকি বলা থামিয়ে দেন, বসেও পড়েন, তারপর হঠাৎ উঠে হাঁটা লাগান। অর্থাৎ তারা বলতে চাইছেন গোটা বিষয়টা পূর্ব পরিকল্পিত। কিন্তু এখন গোটা বিষয়টা মমতা বন্দ্যোপাধ্যায়ের লাস্ট যা অভিযোগ, সেই অভিযোগটার গুরুত্ব, সেটার এই মুহূর্তে যা ইম্প্যাক্ট, সেটাকে খণ্ডন করে উল্টো মতটা এই মুহূর্তে তো কোথাও গিয়ে প্রতিষ্ঠা করার চেষ্টা বিজেপি চালাবেই, কিন্তু তাতে যা হবার সেটা হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা চেয়েছিলেন সেটা হয়ে গেছে। এখন সমস্ত কিছুই, নীতি আয়োগ হোক, বাকি সব কিছু হোক, একমাত্র গোটা দেশে বিরোধী বলে যাবতীয় প্রচারের আলো এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরে। दैट इंफॉर्मेशन इज एब्सोल्युटली मिसलीडिंग। और नीति आयोग की मीटिंग में हमेशा ही अल्फाबेटिकली बोलने की परमिशन होती है। टेक्निकली, प्रैक्टिकली इट शुड द चांस ऑफ स्पीकिंग ममता बनर्जी जी, इट शुड कम एट द लास्ट। लेकिन उन्होंने रिक्वेस्ट किया कि मुझे वापस जाना है, इसलिए मुझे पहले बोलने की परमिशन दी जाए मीटिंग में।
सो उनको 7वें स्पीकर के रूप में उनके आग्रह पर तुरंत बोलने की परमिशन दी गई। हर चीफ मिनिस्टर के बोलने का जो टाइम तय था, उन्होंने अपने लिए तय टाइम का पूरा उपयोग किया। मुझे लगता है कि किसी संवैधानिक पद पर रहते हुए इतना बड़ा झूठ बोल करके मैं इस तरह से अपने राजनीतिक लाभ के लिए सनसनी पैदा करना निंदनीय भी है। As per the procedure, if she is reminded that her time is over, even with the mic on, she could have requested that she is going to continue speaking like some other chief ministers did. But she chose to use that as a excuse so that she can get out of the meeting. And after getting out of the meeting, for her to say that the mic was switched off is just so unfortunate. কেন্দ্রীয় সরকার এর আগে বাংলায় টাকা পাঠানো বন্ধ করেছিল ওই আবাস যোজনা বা 100 দিনের কাজের ক্ষেত্রে, কারণ তাদের অভিযোগ ছিল হিসেব দিচ্ছে না রাজ্য, তাদের অভিযোগ ছিল এই টাকা নয়-ছয় হচ্ছে। কিন্তু উল্টে এখানে তৃণমূল প্রচার করেছিল বঞ্চনা করা হচ্ছে বাংলাকে, এবং তারা তাদের বক্তব্যটা যেরকমভাবে তুলে ধরতে পেরেছিল, সেটা অন্তত নিজেদের বক্তব্যটা সেই সময় বিজেপি যে তুলে ধরতে পারেনি সেভাবে, সেটা তো ভোটের ফলাফলেই প্রকাশ পাচ্ছে। এক্ষেত্রে কিন্তু গোটা ব্যাপারটা একটা অন্য মাত্রায় পৌঁছে যাচ্ছে। তার কারণ একটা শব্দ, মিসলিডিং। প্রেস ইনফরমেশন ব্যুরো বলছে গোটা ব্যাপারটা মিসলিডিং। সচরাচর কোনো ভুয়ো ভিডিও ছড়িয়ে পড়লে তার ফ্যাক্ট চেক হয়, তারপর সেই ফেক বা মিসলিডিং ট্যাগ মেরে সেটাকে, যদি সেটা ফেক মনে হয় বা মিথ্যে বা ভুয়ো বলে মনে হয়, তাহলে সেটার গায়ে ওই ফেক বা মিসলিডিং ট্যাগ মেরে দেওয়া হয়। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই ভিডিও ক্লিপ যেখানে তিনি মাইক বন্ধ করে দেওয়ার দাবি করছেন, সেখানে মিসলিডিং স্ট্যাম্পটা মেরে দিচ্ছে পিআইবি। এবার পিআইবি মানে কেন্দ্রীয় সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো, আর কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র শেখাওয়াত তিনি মিসলিডিংয়ের পাশাপাশি শুনলেন তো ঝুট বা মিথ্যা শব্দটা উচ্চারণ করছে। এই মিসলিডিং বা ঝুট তকমাটা কিন্তু বেশ অস্বস্তিকর, জানেন। এর আগে নির্মলা সীতারামন সংসদে মিডিয়া রিপোর্ট তুলে ধরে ধরে দেখিয়েছিলেন কিভাবে বাংলায় আবাসের টাকা নয়-ছয় হয়। মিথ্যা শব্দটা সব বলা যায় না, সংসদীয় রীতিতে আটকে যায়, তাই হয়তো কেন্দ্রীয় অর্থমন্ত্রী সেক্ষেত্রে সেটা বলেননি। কিন্তু ট্রেজারি বেঞ্চ থেকে সেম ধ্বনিটা এখানে তৃণমূলের জন্য বরাদ্দ হয়েছিল, কিন্তু আলটিমেটলি বাংলার জন্যই বরাদ্দ হয়েছিল। 100 দিনের কাজের যে হিসেব চাওয়া হয়েছে সেটাও তো ঘুরিয়ে মিথ্যেবাদী বলা। এবার সেই মিথ্যে শব্দটা একজন কেন্দ্রীয় মন্ত্রী উচ্চারণই করে দিলেন। আচ্ছা, এই যে গোটা বিষয়টা হলো, এটাও কি ঘুরিয়ে এই প্রচারের ক্ষেত্রটাই প্রস্তুত করে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যে এবার তৃণমূল বলতে পারবে বাংলাকে, বাংলার বিরুদ্ধে অসম্মানজনক বক্তব্য ব্যবহার করা হচ্ছে, বাংলার মুখ্যমন্ত্রীকে এইভাবে মিথ্যেবাদী বলা হচ্ছে, মানে বাংলাকে অপমান করা। ফের একবার বিজেপি বাংলার বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণ করছে। আবার একটা ক্ষেত্র প্রস্তুত করে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার আবার যথারীতি সেই জন্য আপনাকে অপেক্ষা করতে হবে যে কোন প্রচারটা আলটিমেটলি ফলপ্রসূ হয়। কোথায় ফলপ্রসূ? একটা জায়গাতেই হয়। এগুলো তো সব বিল্ড আপ না। এখন যে বিল্ড আপটা শুরু হয়েছে সেটা 2026-এর দিকে নজর রেখে, 2026-এর বিধানসভা ভোট, তার মধ্যেও একটা ছোট বিল্ড আপের জায়গা আছে, সেটা হচ্ছে ইন্ডিয়া ঐক্যকে চাপে রাখা এবং সব মিলিয়ে কেন্দ্রীয় রাজনীতিতে নিজের গুরুত্ব বজায় রাখা। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সব কটা কাজ করে ফেলেন। এবার সেই জায়গাটার জন্য ওয়েট করতে হবে যে কোথাও গিয়ে আগেরগুলোর মতো তার এই বক্তব্যটাও, ওই যে বলেছিল বিজেপি বাংলার মেয়েকে অপমান করছে, বহিরাগত বলেছিল, এই সব কটা তৃণমূলের ব্যাখ্যা বাংলার মানুষ কিন্তু কোথাও গিয়ে হয়তো বিশ্বাস করে নিয়েছিলেন, তার ফল তো বিজেপি পেয়েছিল। এবারেরটা এই বিল্ড আপের ক্ষেত্রে সেটাও যদি কাজে লেগে যায় তাহলে বলতে হবে আবার একটুখানি তিনি কিন্তু নিজের পয়েন্ট বাড়িয়ে নিলেন এক্ষেত্রে আর কি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তারা যা যা বলেছেন তা সেগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং, জানেন। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সৌজন্য পেয়েছেন, তিনি যথারীতি নিজের যা বক্তব্য ছিলেন পুরোটা বলেছেন,
এটা কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী দাবি করছে, পিআইবি দাবি করছে, নির্মলা সীতারামন দাবি করছেন, সবাই বলে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজটা করে ফেলেছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় এখানে ফিরে এসে বিমানবন্দরে দাঁড়িয়ে ঘোষণা করেছেন তাকে অপমান করা হয়েছে। এবার দেখলেন অঙ্কটা বা বৃত্তটা সম্পূর্ণ হলো কিনা। অপোজিশন থেকে আমি মাত্র একা গেছি, ওদের উচিত ছিল আমাকে আধ ঘন্টা অ্যালাউ করা। আর আমি এত অনুপযুক্ত লোক নই যে আমি আমার টাইম মেনটেন করব না। বক্তৃতার প্রথমে শুরুতে রাজনাথজি বলেছিলেন 5 to 7 মিনিটস, তা তুমি আমাকে 7 মিনিটসও করতে দিলে না। 7 মিনিটস করতে দিলেও আমি বাদ বাকিটা বলে দিতাম। তাই আমি বয়কট করে ঠিক করেছি, বাংলার মানুষের সম্মান আমি মাথা নত করতে দিইনি। দিয়ে কি মাছ ঢাকা যায়? তুমি যদি বারবার বেল টিপছো মানে কি? আমায় স্টপ করতে বলছো তো মানে কি? হয়তো স্টপ করার সিস্টেম মানে ওইটাই। আমি বলছি আর তুমি বারবার কারো বেলা তো বেল টেপো নি, বারবার তুমি বেল টেপে বলছো স্টপ ইট। তো স্টপ ইট মানেটা কি? ক্যান ইউ টেল মি? আমি এত সিনিয়র পলিটিশিয়ান। মাইক বন্ধ করে দেওয়া অথবা বেল বাজানো দুটো অভিযোগই কিন্তু স্বীকার করছে না নীতি আয়োগ। সন্ধ্যে 6টা নাগাদ নীতি আয়োগের প্রেস ব্রিফিং হচ্ছে, সেখানে কিন্তু নীতি আয়োগের সিইও বিভিআর সুব্রমণিয়াম দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলছিলেন তখন কাউন্টডাউন টাইমারের ঘড়িটা শুধু দেখিয়েছিল যে সময় শেষ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে বাধা দেওয়া হয়নি। তার বক্তব্য এই জায়গাটা সবথেকে ইন্টারেস্টিং এবং সবথেকে গুরুত্বপূর্ণ। মমতা বন্দ্যোপাধ্যায়ের যাবতীয় বক্তব্য রেকর্ড করা হয়েছে এবং নীতি আয়োগের বৈঠকের ধারা বিবরণীতেও তা থাকবে। শুধু তাই নয়, সুব্রমণিয়াম দাবি করেছেন যে মুখ্যমন্ত্রী বেরিয়ে যাওয়ার পরেও পশ্চিমবঙ্গের মুখ্য সচিব বসেছিলেন এবং তিনি পুরো বৈঠকটাতেই ছিলেন। মুখ্যমন্ত্রী বৈঠক বয়কট করলে মুখ্য সচিব থাকলেন কেন? নীতি আয়োগের সিইও কি এই প্রশ্নটাই ভাসিয়ে দিলেন না? কিন্তু সঙ্গে সঙ্গে এটাও কি স্বীকার করে নিলেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের যা যা বলার ছিল তিনি সবটাই বলেছেন। Raksha Mantri actually called her in just before Gujarat. So she made her statement. Every chief minister is allotted 7 minutes and there's just a clock on top of the screen which tells you the time that is remaining. At the end of that it shows 00, nothing else. Nothing else has happened other than that. What happens is the Raksha Mantri just does that on his table. That's it. And that's it. And then she said that, look, I would have liked to speak for more time, but I'll not speak anymore. That was it. There was nothing more. We all heard. She made her points and we respectfully heard and noted her points. মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য কিভাবে গোটা বিষয়টায় সব পক্ষকে আবার একটা ব্যাপক গণ্ডগোলে ফেলে দিয়েছে খেয়াল করে দেখুন। মমতা বন্দ্যোপাধ্যায় যুক্তি দিয়েছেন তিনি বিরোধী জোটের তরফে একমাত্র ছিলেন উপস্থিত এবং সব বিরোধীর পক্ষেই তিনি বক্তব্য বলে দিয়েছেন, আর কি বক্তব্যটা রেখেছেন। তাকে সুতরাং আধ ঘন্টা বলতে দেওয়া যেত। এতে বিজেপি নেতাদেরও পাল্টা প্রশ্ন তোলার অবকাশ থাকছে যে এ তো ভোট হচ্ছে না, যে জোট হবে। এখানে রাজ্যগুলোর সঙ্গে কেন্দ্রের যুক্তরাষ্ট্রীয় মিটিং, 10টা রাজ্যের মুখ্যমন্ত্রী আসেনি। এবার সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কী করে একা এই 10টা রাজ্যের হয়ে বলবেন? তিনি নিজের রাজ্যের দাবি দেওয়া সম্পর্কে জানতে পারেন। 1,71,000 কোটি টাকার বকেয়া নিয়ে বলেছেন, সেটা তো রেকর্ড হয়েছে, শুনলেন তো, নীতি আয়োগের সিইও বললেন। কিন্তু তামিলনাড়ুর দাবি, অভাব, অভিযোগ এগুলো তিনি কি করে জানবেন? দিল্লি, পাঞ্জাব, ঝাড়খণ্ডের কি চাই তিনি কি করে জানবেন? সেগুলো তো সংশ্লিষ্ট রাজ্যগুলিই বলতে পারে, তারা তো বয়কট করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদের মধ্যে একা গিয়েছেন। এই জায়গাতেই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তার মানে বুঝিয়ে দিয়েছেন যে তিনি তার রাজ্যের যে দাবিটা সেটা ওখানে গিয়ে নথিভুক্ত করিয়ে ফেলেছেন। এবার সেটাকে সম্পর্কে একটা বক্তব্য দেওয়া বা সেটার সম্পর্কে একটা পদক্ষেপ নেওয়া সেটা তো কেন্দ্রের চাপ। কিন্তু এই যে তিনি একা গেলেন, এতে কি তার জোটের মধ্যে জোটের সঙ্গে তার দূরত্ব তৈরি হলো? দেখুন, রাজনীতির দূরত্ব তো ওটা ফিতে দিয়ে মাপা যায় না, প্রতিক্রিয়া দিয়ে বুঝতে হয়। বয়কটের ডাক দিয়েছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন। তিনি কিন্তু আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছেন। তার বলতে হচ্ছে এভাবেই কি বিরোধী মুখ্যমন্ত্রীদের সঙ্গে ব্যবহার করা হয়?
কেন্দ্রীয় সরকারকে বুঝতে হবে যে বিরোধী দলগুলো গণতন্ত্রের অবিচ্ছেদ্য অঙ্গ, তারা শত্রু নয় যে চুপ করিয়ে দিতে হবে। সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আলোচনার প্রয়োজন রয়েছে, সেখানে সব স্বরকে সম্মান জানাতে হয়। কংগ্রেসের জয়রাম রমেশও মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছেন, মানে এমন একটাই বললাম পেঁচে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে তিনি কোথাও গিয়ে জোট থেকে বেরিয়ে এসছেন, তিনি আলাদা জোটের উল্টো মুখে হেঁটেছেন, সেটা বলারও বললাম না কারোর অবকাশটা নেই, তার পাশে দাঁড়ানোটা রাজনৈতিক বাধ্যবাধকতা। হ্যাঁ, জয়রাম রমেশের সোশ্যাল মিডিয়া পোস্টে ঢুকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন মন্তব্য করেছেন যে তিনি প্রশ্ন তুলেছেন যে জয়রাম তো বৈঠকে ছিলেন না, কি হয়েছে জানেন না। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যে তার জন্য নির্ধারিত সময়ের পুরোটাই বলেছেন, মাইকও বন্ধ করা হয়নি, এটা তো তিনি জানতে পারেন না। ফলে তার বদলে তিনি কি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ান? ভাবুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ নিয়ে রাহুল গান্ধীর খাস সঙ্গীর সঙ্গে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সোশ্যাল মিডিয়ায় যুদ্ধ হচ্ছে, আর বাংলায় বসে অধীর চৌধুরী অভিযোগ করতে বাধ্য হচ্ছেন যে রাহুল গান্ধীকে মমতা বন্দ্যোপাধ্যায় ঈর্ষা করছেন। এবার উল্টো দিক থেকে দেখলে তার মানে কোথাও গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধীর যে বিরোধী দল নেতা বা ওই প্রধান বিরোধী মুখ, এই তকমাটাকেই চ্যালেঞ্জ করেছেন, সেটাকে অস্বীকার করা যাবে? মুখ্যমন্ত্রী কি করবেন এটা স্ক্রিপ্টেড, কলকাতা থেকে আসার আগে তার স্ক্রিপ্ট তৈরি, এবং সেই স্ক্রিপ্ট অনুযায়ী অর্থাৎ এটা আগে থেকে তার তৈরি করা কতগুলো নাটকের দৃশ্য। মমতা ব্যানার্জির এখন সমস্যা হচ্ছে জাতীয় ক্ষেত্রে রাহুল গান্ধীর উত্থান। জাতীয় ক্ষেত্রে রাহুল গান্ধীর উত্থান মমতা ব্যানার্জির জানে, মমতা ব্যানার্জির প্রাণে, মমতা ব্যানার্জির মনে এক অদ্ভুত ঈর্ষার জন্ম দিয়েছে। তাই তাকে দেখাতে হবে যে তিনি জাতীয় নেত্রী হিসাবে আজও প্রাসঙ্গিক। আমি বাইরে বলবো ইন্ডিয়া জোটের সঙ্গে আছি, কিন্তু ভিতরে আমি মশারির মধ্যে মশারি খাড়া করব। তিনি যখনই সাক্ষাৎ করতে চান, ব্যক্তিগতভাবে একান্ত সাক্ষাৎকার চান, তার সময় না পেলেই তার গোসা হয়, আর সেই সময় পেয়ে গেলে টাকা পাক না পাক রাজ্য চলে যাক, তার কিছু আসে যায় না, কারণ তাকে স্বস্তি পেতে হবে পিসি ভাইপোকে। জুলাই মাস পর্যন্ত বলা হয়েছিল, জুলাইয়ের পরে এই সমস্ত যেসব মামলা মোকদ্দমা আছে, আর ইডি সিবিআই এখন বর্ষা ঘুমে গেছে, তারপরে বর্ষার ঘুমের পরে যাতে না জেগে ওঠে, শরতের মেঘ দেখা দিলেই, সেই জন্য তিনি গিয়েছিলেন এটাকে যদি মেকআপ করতে পারেন, ম্যানেজ করতে পারেন। দেখুন, সাগরের তীরে বসে ঢেউ ভাঙা তো আমরা সবাই দেখি, তাই না? সাগরের ঢেউগুলো যে তটে আছড়ে পড়ে তারপর আবার ফিরে যায়, সেগুলো দেখে কখনো মনে হয় না ঢেউগুলো তটের সঙ্গে বন্ধুত্ব করে, নাকি সাগরের কাছে যে ফিরে যাচ্ছে, এই ফিরে যাওয়ার মধ্যে সাগরের কাছে নিজের বিশ্বস্ততা, বিশ্বাসযোগ্যতাটা বজায় রাখে? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় এখন জাতীয় রাজনীতিতে সাগরের ঢেউ হয়ে গেছে, এটাই বোঝা যাচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে, সাগরটাকে বিজেপি, যাদের তিনি এক সময় জোট শরিক ছিলেন, নাকি কংগ্রেস, যেখান থেকে তিনি রাজনৈতিক জীবন শুরু করেছেন? আর কোথায় গিয়ে ঢেউটা ভাঙছে? যেখানে ভাঙছে সেটাই বা কোথায়? সেটা কি ওই বিজেপির দিকে, নাকি ওই কোথাও গিয়ে ইন্ডিয়া ঐক্যে? এবার মুশকিল একটাই, জানেন তো, যেখানে সাগরের ঢেউ ভাঙে মাঝে মধ্যে সেখান থেকে তো মানে ওখানে যদি দাঁড়িয়ে থাকেন দেখবেন পায়ের তলার বালিটা, মানে মাটি ওখানে ধরতে হবে, সেটা সরে যায়। কার পায়ের তলার থেকে তিনি যে মাটি সরাচ্ছেন সেটাও কিন্তু একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন। এই দোলাচলেই কিন্তু একের পর এক ঢেউ সাগর তটে ভাঙছে আর সাগরে ফিরে যাচ্ছে, একের পর এক মমতা নামক ঢেউ ভাঙছে। এবার মমতার গভীরতা এখনও কিন্তু ইন্ডিয়া ঐক্য মেপে উঠতে পারেনি, সেটা বুঝতে পারছি। দিল্লিতে জয়রাম, চেন্নাইয়ে স্ট্যালিন, তারা একটা ফিতে দিয়ে মমতাকে মাপছেন, বাংলায় সেলিম, অধীর, তাদের মাপকাঠি আলাদা, তারা সংশয় নিরসনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই বেলা বরঞ্চ মনে হচ্ছে আরও বেশ কিছু ঢেউ আসবে। তার আগে কয়েকটা কথা আরও বলে নেওয়া ভালো, যে কথাগুলো আজ না বললেই নয়। দেখুন, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর, কথাটা আদ্যন্ত বিশ্বাস করেন বলেই কি ইন্ডিয়া জোটের অধিকাংশ শরিক
মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরেই ভরসা রাখছেন। একমাত্র সিপিআইএম নেতাদের কথাটাতে শুনে মনে হচ্ছে তারা আগের থেকেই জানতেন যে জোট সঙ্গী হিসেবে তৃণমূল খুব একটা ভরসাযোগ্য না, তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই নীতি আয়োগের বৈঠকে যোগদানের সিদ্ধান্তকে সিপিআইএম তাদের মতো করে ওই বিশ্বাসভঙ্গ হিসেবেই দেখছে, এটাতে তাদের কোনো রকম পরিবর্তন নেই। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বাসও কি ভাঙেনি? গতকাল তৃণমূল নেত্রী নিজের মুখে বলেছিলেন নীতি আয়োগের বৈঠকে তিনি ছাড়াও থাকবেন হেমন্ত সোরেন। বিরোধী মুখ্যমন্ত্রী হিসেবে তিনি একা নন, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীও থাকবেন। হয়তো এই বিশ্বাসে নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসেননি মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু আজ হেমন্ত তার ভরসার কোনো দাম দিলেন না। আর হেমন্ত সোরেন তো একা নন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আপন জনেরাই মনে হচ্ছে তার বিশ্বাস টুকটাক ভাঙছেন, সেখানে হেমন্ত সোরেন আর কোনছা। আমরা খবর পেয়েছি জানেন তো, বাঁকুড়ায় যে জমির পাট্টা নিজের হাতে ওই ভূমিহীন মানুষের হাতে তুলে দিয়ে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং, সেই জমিরই নাকি খোঁজ নেই, সেই জমিও নাকি বেদখল হয়ে রয়েছে। অথচ লোকসভা ভোটের পরেও মমতা বন্দ্যোপাধ্যায় পই পই করে এই তৃণমূল নেতাদের বুঝিয়েছেন, আরে মানুষের বিশ্বাসের মর্যাদা দিতে হবে, মানুষের পাশে থাকতে হবে। এবং তৃণমূল নেত্রী একদম নির্দিষ্টভাবে বলেছেন তার সমাজ সেবক চাই। কিন্তু মুশকিল হচ্ছে চারপাশে এত বেশি নিজেকে সেবা করার লোক বেড়ে গেছে, তার কথা কি কারোর কানে ঢুকছে না? আমরা একটা রাজনৈতিক দল, সামাজিক দায়বদ্ধতা, সমাজ সেবা করা, এটাই আমাদের কাজ। এর থেকে যদি কেউ বিচ্যুত হন তিনি নিজেরটা বুঝে নেবেন, কিন্তু আমি মনে করি আমাদের যত বেশি করে মানুষের কাজ করা যাবে, মানুষের পাশে যাওয়া যাবে, মানুষের বিপদের সাথী হওয়া যাবে, তত বেশি মানুষ আরও ভালোবাসবে। মানুষের ভালোবাসা পাওয়ার স্বার্থে কি করার দরকার সেটা তো বললেন, এবং বিচ্যুত হলে নিজেদেরটা নিজেরা বুঝে নেবেন সেটাও বললেন। কিন্তু মুশকিল কি জানেন, সবাই তো দেখছি নিজেরটা নিজেরাই বুঝতে শুরু করে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা কি এই তৃণমূল স্তরে, মানে তৃণমূল স্তরে ঠিকমতো পৌঁছচ্ছে না? আর পৌঁছলেও তারা কি বুঝে উঠতে পারছেন না? নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় গুরুত্ব না দেওয়ার মতো আত্মবিশ্বাস কিছু কিছু তৃণমূল নেতার মধ্যে সত্যিই তৈরি হয়েছে? দেখুন, কারণ যেটাই হোক, বিজেপি বলছে তৃণমূল নেত্রীর কথা নাকি এক কান দিয়ে ঢুকিয়ে আরেক কান দিয়ে বের করে দিচ্ছেন কিন্তু তৃণমূলের কিছু নেতাকর্মী। বিরোধীরা সুযোগ পেলে শাসককে কথা তো শোনাবি, এটা তো জানা ব্যাপার। কিন্তু মুশকিল হচ্ছে সুযোগটা তো কেউ দিচ্ছে, সুযোগটা আসছে কোথা থেকে? বাঁকুড়ার এই যে বড়জোড়া বিধানসভার বেলিয়াতোর, সেখানেই তো এই জমি নিয়ে অভিযোগগুলো উঠেছে। এই জমির পাট্টা 10 বছর আগে 18 জন ভূমিহীনকে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, যাদের নামে পাট্টা। তারা কি অভিযোগ করছেন জানেন? সেই 10 বছর কেটে গেছে, জমি তারা আর পাননি। পাট্টার কাগজ হাতে আছে, যেরকম ছিল তাই আছে, কিন্তু ওই জমিতে একটা ইট গাঁথা তো দূরের কথা, তারা নাকি একটা পাও রাখতে পারছেন না। জমিটা পেলে তো তবে পা রাখবেন, জমিটা কোথায় সেটা জানলে তবে তো সেখানে যাবেন। 10 বছর ধরে ওই জমি নাকি বেদখল হয়ে রয়েছে। ভাবুন তো, যে জমির পাট্টা মুখ্যমন্ত্রী নিজের হাতে কাউকে দিচ্ছেন, সেই জমিও জবরদখল হয়ে রয়েছে, অথচ প্রশাসন কিছুই করছে না। এটাই তো অভিযোগ ওই মানুষগুলোর, যাদের হাতে কাগজ রয়েছে, পাট্টা রয়েছে, কিন্তু পায়ের নিচে জমি নেই। সরকারি কাগজপত্রে যারা জমির মালিক বলে চিহ্নিত, মানে যারা পাট্টা প্রাপক, তাদের এই একটা কথাতেই তৃণমূলের দিকে আঙুল তোলার সুযোগ পেয়ে যাচ্ছে বিজেপি। বাঁকুড়ার বিজেপি নেতারা বলছে বেলিয়াতোরের যে জমি নিয়ে বিতর্ক, সেই জমি নাকি তৃণমূলেরই কিছু নেতাকর্মীর ঘনিষ্ঠরা দখল করে রেখেছেন। এমনকি বড়জোড়ার বিধায়কের আত্মীয়রাও কিছু জমি দখল করেছেন বলে বিজেপির অভিযোগ। এই সুযোগটা তারা পেয়ে গেছে, কাজে লাগাচ্ছে সুযোগ, কে আর কাজে লাগায় না। এবার বড়জোড়ার বিধায়কের সঙ্গে যোগাযোগ করেছিলেন আমাদের বাঁকুড়ার রিপোর্টার। আমরা কিন্তু না খুঁজে দেখে কোনো কথা বলি না, সব পক্ষের সাথে কথা বলি। তৃণমূল বিধায়ক অলোক মুখোপাধ্যায়, তার কাছে আমাদের রিপোর্টার যখন গেছিলেন তখন তিনি বলেছেন বিষয়টা তিনি খোঁজ খবর নিয়ে দেখবেন। মানে এটা দেখলাম জানেন তো, অভিযোগের কোনো সারবত্তা নেই এটা বলে তিনি বিরোধীদের দাবি উড়িয়ে দিতে পারতেন, কিন্তু দেননি। দেখুন, সাধারণত রাজনীতিতে তো তেমনটাই হয়।
বিরোধীরা কোনো অভিযোগ করলে শাসক দলের নেতারা আগা মাথা কিচ্ছু না দেখে আগে প্রথমে বলে নেন অভিযোগটা মিথ্যে সাজানো। এক্ষেত্রে তেমন হলো না। কিছু কিছু ব্যতিক্রমী লোক তো থাকেন। এই বড়জোড়ার বিধায়ক যখন খতিয়ে দেখবেন বলেছেন না, তখন মনে হচ্ছে কিছু একটা হয়তো হবে। দেখুন, আমাদের স্বার্থ খুব পরিষ্কার। ওই যে সাধারণ মানুষগুলো 18টা পরিবার হলেও তাদেরও তো যেটা প্রাপ্য সেটা যদি পায়, আরে একটা মানুষ তো, সাধারণ মানুষ তো কিছু পেলো, নিজের প্রাপ্যটা পেলো, তাই না? আর যখন অভিযোগটা সত্যিই কেউ উড়িয়ে দিচ্ছেন না, মিথ্যে বলে দিচ্ছেন না, যদি সত্যিই সরকারি পাট্টা বিলির পর কোনো জমি তৃণমূলের কোনো নেতা বা তার ঘনিষ্ঠরা দখল করে রাখেন, তাহলে তো একসঙ্গে দুটো জায়গায় বিশ্বাসভঙ্গ হয়। এক, মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের নেতাদের ওপর যে বিশ্বাস বা ভরসা রেখেছেন সেটা ভেঙে চুরমার হয়ে যায়। আর দুই, সরকারের ওপর সাধারণ মানুষের যে বিশ্বাস বা ভরসা রয়েছে সেই বিশ্বাসও ভেঙে যায়। বেলিয়াতরের ওই 18টা পরিবার কিন্তু বলেছে যে এবার যদি জমি ফেরত না পান তাহলে জমির কাগজপত্র সরকারকে ফিরিয়ে দেবেন। সরকারকে ফিরিয়ে দেবেন মানে তারা বলছেন সরকারি জমি সরকার বুঝে নিক, তারাই ঠিক করুক জবরদখল তুলবে নাকি রাখবে। এবার মুশকিলটা কি জানেন? সরকার পাট্টা বিলির জমি জবরদখলের বিষয়টা দেখে যদি এখন নড়ে চড়ে বসে, তাহলে কিন্তু অনেক জায়গায় দেখতে হবে। কারণ এই অভিযোগ তো এই প্রথম উঠলো এমন নয়, এর আগে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি সব জায়গায় অভিযোগগুলো উঠেছে। এবার ধরুন সব জায়গার মানুষ যদি সরকারের ওপর বিশ্বাস হারায় আর তারপর নথি ফেরত দিতে শুরু করে, তাহলে হার বলা যাবে মানুষের ওপর বিশ্বাস হারানো পাপ? সরকারও তো কোনো বায়বীয় বস্তু নয়, তাই না? মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো কিছু মানুষ, কিছু নেতা নেত্রীকে নিয়েই তো সরকার গঠিত। তাহলে কিছু লোকের জন্য সাধারণ মানুষের যদি সরকারের ওপর ভরসাটা চলে যায়, তাহলে সোজা বাংলায় কি দাঁড়ায়? রাজনৈতিক পরিচয় থাক বা না থাক, কিছু জবরদখলকারীর জন্য সরকারের ওপর এই জনতার বিশ্বাসভঙ্গ হচ্ছে। মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো এই যে মানুষজন যারা আদ্যপন্ত মানুষের কথা ভাবেন, সেই রকম রাজনৈতিক নেত্রীর প্রতি বিশ্বাসে ধাক্কা লাগছে। কোনো কলোনি বাদ যাবে না এবং কোনো উদ্বাস্তু নিজের নিঃশর্ত জমির দলিল পাওয়া থেকে বাদ যাবে না। এই পাট্টা পেয়েছিলেন তারা কেউ জায়গা পাননি? কেউ জায়গা পায়নি। কাগজ পেয়েছেন কিন্তু জমি ওনারা এখনো পাননি। জায়গা দিয়েছে, ওখানে আমরা যেতে মেরে তাড়িয়েছি। শুধু কাগজই সম্বল, জায়গাও পাইনি, কিছুই পাইনি। কাগজ আছে কিন্তু জায়গা নেই, কিন্তু জায়গা আমাকে দেয় না, জায়গা আমাকে দেখাতে পর্যন্ত যায় না। কেউ পশ্চিম মেদিনীপুরের বেলপাহাড়ির বাসিন্দা, কেউ আবার হুগলির গোঘাটের। সরকার পাট্টা দিচ্ছে, মাঝে মধ্যেই প্রান্তিক মানুষের হাতে খোদ মুখ্যমন্ত্রী তুলে দিচ্ছেন সরকারি পাট্টা। তারপর আদিবাসীদের জমি হস্তান্তর করা যাবে না। চলতি মাসের শুরুতেই টিভি9 বাংলা পৌঁছে গিয়েছিল ঝাড়গ্রামের বাঁধগোড়ায়। আদিবাসীরা পাট্টা পেলেও জমি পেয়েছেন তৃণমূলের নেতারা। বলেছিলেন আদিবাসী অসহায় মানুষগুলোই। জোর করে দিয়ে লিয়েছে, থাকবো তো কোথায় তাহলে আমরা? ওই তৃণমূল পার্টি লিখে পাট্টা দিচ্ছে সরকার, জমি ছিনিয়ে নিচ্ছে নেতারা। অভিযোগের ঘটনাগুলো কি বিচ্ছিন্ন? অভিযোগের বহর কিন্তু সে কথা বলছে না। আমরা পৌঁছে গিয়েছিলাম এবারে বাঁকুড়ায়। বছর 10 আগে পাট্টা পেলেও জমির খোঁজ পাননি বহু ভূমিহীন। শান্তি মল্লিক, সমীর রায় মুখ্যমন্ত্রীর থেকে পাট্টা পেয়েছিলেন। 1 দশক হতে চলল, পাট্টা পেলেও জমি পাননি কেউ। পাট্টা দেওয়া হয়েছিল 2016 সালে, আর কিছু ব্যক্তিকে 2013 সালে কে দিয়েছে? মমতা দি। পাট্টা জায়গা আছে জবরদখল হয়ে আছে, জানিস? হ্যাঁ, আমরা অনেক জায়গায় অনেক প্রশাসনের কাছে গেছি, আরে গেছি, কোথাও কিছু কোনো সুরাহা হয়নি। দেখানো হয়েছিল, আমরা বেড়ে দিয়েছিলাম, সেখানেও আমাদের বেড়ে ভেঙে দেওয়া হয়েছে। তারপর আমরা আবার যে থানাতে বললাম, বড়জোড়া বিএলওর কাছে গেলাম, সে আবার এলো, আবার এসে আবার একটা জায়গা দেখালো, সেটাও আমরা জায়গা আবার দখল করতে। নেতার কাছেও গেছিলাম, নেতা তখন আমাদেরকে বলেছিল যে দেখো আমাদের কর্তব্য আমরা করেছি, আমরা নিজেদের জায়গা তোমাদেরকে দিয়ে দিয়েছি, এবার তোমাদের জায়গা তোমাদেরকে নিজেদেরকে বুঝে নিতে হবে। অন্তত 18টা পরিবার
মুখ্যমন্ত্রীর হাত থেকে পাট্টা পেয়ে বিশ্বাস করেছিল নিজের জমি হবে, নিজের ঘর হবে, বাড়ি হবে, কিন্তু পাট্টার জমিটাও দখল হবে বিশ্বাস করেছিলেন কি ওই শান্তি সমীররা? বিশ্বাস করে ঠকেছেন নাকি ঠেকে শিখছেন? জমির মতো উত্তরও খুঁজছেন ভূমিহীনরা। আর নেতারা তাদের কাজ করছেন নিরলসভাবেই। পশ্চিমবঙ্গে একটা কথাই আছে যে হাতির দাঁত দেখানোর এক আর খাওয়ার এক। মমতা ব্যানার্জি ভুড়ি ভুড়ি প্রতিশ্রুতি দেন কিন্তু কাজের কাজ কিচ্ছু হয় না। এখানকার বড়জোড়া বিধানসভার এমএলএ কে জিজ্ঞাসা করুন, দেখুন তাদের আত্মীয় স্বজনরা সেই জমিগুলোর দখল করে বসে আছে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় পাট্টা বিলি করেছেন ভূমিহীনদের মধ্য থেকে, তারা জায়গাটা পাবে না কেন? কে বাস করছে? কোন শক্তি এখানে মদত দিচ্ছে? আমি একটু ইনকোয়ারি করি, নিশ্চয়ই উপযুক্ত ব্যবস্থা নিয়ে কাগজ দেখে ব্যবস্থা নেওয়া হবে। আজ থেকে ঠিক 1 মাস আগে মমতা বন্দ্যোপাধ্যায় তার বুলডোজারের ব্রেক কষেছিলেন, মনে আছে আপনাদের? 27শে জুন মুখ্যমন্ত্রী বলেছিলেন ওই ফুটপাতে যারা জবরদখল করে রয়েছেন বা ফুটপাতে যারা দোকানপাট চালাচ্ছেন তাদের মাসখানেক সময় দিতে হবে। 1 মাস, সেই সময়সীমাটা শেষ হচ্ছে আজ। কাল থেকে আবার ফুটপাতে ওই গরিব মানুষের দোকানে বা ঝুপড়িতে বুলডোজার তার মানে চলতেই পারে। দেখুন, যে কোনো জায়গা যদি জবরদখল মুক্ত করতে হয় তাহলে সরকারের যেটা করার সেটা সরকার করতেই পারে, তাতে কিছু বলার নেই। বলার মতো জায়গা একটাই, সরকারি জায়গা পুনরুদ্ধারে বুলডোজার যদি আইনি বেআইনি না বুঝে ওরা বোঝে তাহলেই তো মুশকিল। কারণ উচ্ছেদ অভিযান যদি আইনি বেআইনি দেখে তাহলে বাঁকুড়া এই 18টা পরিবারের জমি পুনরুদ্ধার হওয়াটা জাস্ট সময়ের অপেক্ষা হওয়া উচিত। বিশেষ করে আমরা যখন খবরটা দেখাচ্ছি, বিতর্কের ফয়সলা তো হয় উচিত। আমরা খবর দেখালে কিন্তু কাজ হয়, জানেন তো? আমরাই দেখিয়েছিলাম কীভাবে একটা পুকুরের একাংশ বুঝিয়ে পেল্লাই বাড়ি হাঁকিয়েছেন আড়িয়াদহের জয়ন্ত সিং। আমাদের ক্যামেরার সামনেই কামারহাটির পুরপ্রধান গোপাল শাহ প্রথম বলেছিলেন জয়ন্তের বাড়িটা বেআইনি, কারণ ওই বাড়ির প্ল্যান নেই, কোনো অনুমোদন নেই, কেউ চায়ও নি, তার মধ্যে বাড়িটা তৈরি হয়ে গেছে। জয়ন্তের ওই বাড়িতে অবশেষে নোটিশ ঝুলিয়েছে কামারহাটি পুরসভা। দিলীপ মুখোপাধ্যায় নামে একজন ব্যক্তির জমি ওটা। সেই জমিতে ওই বাড়িটা উঠেছে বলে দিলীপ মুখার্জিকেও পুরসভায় ডেকে পাঠানো হয়েছে। শোনা যাচ্ছে কামারহাটির পুরকর্তারা নাকি ভেবেই পাচ্ছেন না কি করে একটা প্ল্যানহীন বাড়িতে জল আর বিদ্যুতের কানেকশন পৌঁছলো, কারা দিল। কত অবাক হচ্ছে লোকজন। আচ্ছা, কামারহাটি পুরসভা কি বলতে চায় যে সরকারি দফতরের কাজে কর্মেই বিশ্বাসের অভাব রয়েছে? এমনও তো হতে পারে জেলবন্দি জয়ন্ত সিং মনে মনে কামারহাটির পুর কর্তৃপক্ষকে বলছে, ব্রুটাস তুমিও জয়ন্তের কীর্তকলাপ সামনে আসার পর তার সঙ্গে দূরত্ব একটা তৈরি করেছিলেন কিন্তু মদন মিত্র, সৌগত রায়ের মতো তৃণমূল নেতারা। এখন যদি বেআইনি বলে জয়ন্তের সাধের বাড়িতে বুলডোজার চলে তাহলে আড়িয়াদহের জয়েন্ট ভাবতেই পারে কাজের সময় যারা তাকে দিয়ে কাজ করালো তার সঙ্গে একই মঞ্চ শেয়ার করলো, সেই তারা এই কামারহাটি পুরসভার কর্তারাই কাজ পুরোতেই তাকে পাজি ভাবতে শুরু করলেন। হ্যাঁ, অন্তত আজ যেভাবে সংবাদ মাধ্যমের সামনে যত একদম চুপ করে রইল তাতে কিন্তু মনে হচ্ছে তার বুকের ভেতর ইতিমধ্যেই বুলডোজার চলতে শুরু করে দিয়েছে। ভেঙে দিচ্ছে কি বলবেন? জয় তোমার সাদা বাড়ি ভেঙে দিচ্ছে কি বলবে? জয় সাদা বাড়ি ভেঙে দিচ্ছে কি বলবে? জয়ন্ত কি বলবে? দেখুন, আসলে জয়ন্ত তিনি নিজে চুপ করে থাকতে পারেন, তিনি হঠাৎ করে বদলে যাওয়া আচরণে ধাক্কা খেতে পারেন, কিন্তু নেতারা যে কখন কি আচরণ করেন সেটা যে কোনো রকম বাধা ধরার নিয়ম হয় না, সেটা তো দিকে দিকে বিভিন্ন সময়ে প্রমাণিত। এই যে জলপাইগুড়িতে, সেখানে একটা ওয়ার্ডে, জলপাইগুড়ি শহরের একটা ওয়ার্ডে একটা বড় দলবদল করিয়েছিলেন সেখানকার জেলা তপশিলি সেলের সভাপতি কৃষ্ণ দাস। এবার যার ওয়ার্ড, সেই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বলছেন ওই যাদের তিনি বিজেপি বলে দলবদল করিয়েছেন সেটা পুরো ভুয়ো, ওখানে কোনো অত লোকই নেই। আচ্ছা, দলবদলও যদি ভুয়ো বলে প্রমাণিত হয় তাহলে একটা কথা তো না জিজ্ঞেস করে থাকা যাবে না, জানতেই তো হবে ভুয়ো কয় প্রকার আর কি কি। দেখুন, এটাই বাকি ছিল, দলবদলটা ভুয়ো। এ রাজ্যে ভুয়ো ডাক্তার, ভুয়ো ইঞ্জিনিয়ার, ভুয়ো পুলিশ, এমনকি ভুয়ো আমলা গ্রেফতার হওয়ারও উদাহরণ রয়েছে। ভুয়ো নিয়োগের অভিযোগে চাকরি বাতিলের উদাহরণও রয়েছে, যেরকম এই পুরো নিয়োগে দুর্নীতির অভিযোগে তদন্ত করে
সিবিআই খুঁজে বার করেছে যে রাজ্যের 17টা পুরসভায় 3650 জনের মধ্যে 1834 জনেরই নিয়োগপত্র নাকি ভুয়ো। পুরোটাই ভুয়ো আর কি। সব থেকে বেশি ভুয়ো নিয়োগ নাকি দক্ষিণ দমদম পুরসভায় হয়েছে বলে দাবি করেছেন তদন্তকারীরা। এবার দক্ষিণ দমদম পুরসভায় এরকম 29 জনের চাকরি হয়েছে যারা মৌখিকে শূন্য পেয়েছিলেন। এসএসসি বা টেট দুর্নীতির তদন্তে নেমে সিবিআই কি আবিষ্কার করেছে জানেন? অনেকে ফাঁকা খাতা দিয়ে মানে ফাঁকা খাতা একদম জমা দেওয়াটা এখানে আর্টের পর্যায়ে নিয়ে গেছে। তারা দিয়েছেন, নম্বর পড়ে গেছে, ম্যাজিক আর কি। আর এই পুরো দুর্নীতির তদন্তে হদিশ মিলল মৌখিকে শূন্য পেলেও চাকরি হয়েছে। প্রশ্ন কিভাবে হয়েছে জানেন? সেটাও অসাধারণ। কোনো প্রশ্ন সেট করার জন্য বাকি লোকের দরকার নেই। যে অয়নশীলের নাম সব থেকে বেশি উঠছে এই সমস্ত কিছু গণ্ডগোলের মাথা হিসেবে, তিনি নাকি তার নিজের লোকজনকে নিয়ে ওই 2-4টে বৈঠই ঘেঁটে প্রশ্ন করে দিতেন, যা পারে লিখে দাও না, কোনো ব্যাপার না, আর বাকি মৌখিক শূন্য পেলেও চলবে। দমদম পুরসভায় চাকরিপ্রাপ্ত সেই স্পেশাল 29 জনের নিয়োগের অর্ডারেও নাকি একই দিনে সই করেছিলেন পুরসভার তৎকালীন পুরপ্রধান পাঁচুরায়। গতকাল পাঁচুরায় দাবি করেছিলেন যে নিয়োগ সংক্রান্ত যাবতীয় বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল রাজ্য স্তরে। আজ বলছেন তিনি সই করেছিলেন, এই পর্যন্ত তার মনে আছে, বাকি কথা তার স্মরণ নেই। আচ্ছা, পুরসভায় ভুয়ো নিয়োগ কিভাবে হলো? পুরসভা স্তরে নাকি রাজ্য স্তরে নিয়োগের সিদ্ধান্ত হলো? এসব কথা জানতে তারা তো অয়নশীলের সঙ্গে কথা বলতে হবে। তার পরিকল্পনাতেই নাকি এই রকম সব চাকরি বাকরি হয়েছে। কিন্তু পাঁচুরায় তিনিও তো যেটা বলছেন, তিনি গতকাল সরকারের দিকে আঙুল তুলেছিলেন, আজকে তিনি বলেছেন যে একটু সার্কাস্টিকভাবে বলেছেন আর কি, যে সই যখন তার, তিনি তো আর সেটাকে কোথাও গিয়ে অগ্রাহ্য করতে পারবেন না, ফলে তার ফল তাকে ভুগতেই হবে। মানে পারিপার্শ্বিকের প্রভাবে, যেটা তিনি বলেছেন, পারিপার্শ্বিক পরিস্থিতির প্রভাবে তিনি নিয়োগের অর্ডারে সই করেছিলেন, সেই পারিপার্শ্বিকতার প্রভাবে আমাদের সবাইকেই ভুগতে হবে, এটা কিন্তু আমরা পরিষ্কার বুঝতে পারছি।